আজকে আমি যাচ্ছি পদ্মার একটা চরে, নাম হচ্ছে হাতিঘাটা। সেই চরে গিয়ে দেখব কি কি আছে ওখানে, আর ওখানকার মানুষের জীবনযাপন কিভাবে চলে। তো চলুন যাওয়া যাক। হাতিঘাটা যাওয়ার জন্য প্রথমে আমাকে দোহার উপজেলার বাররাঘাট আসতে হলো। তখন ঘড়িতে বাজে সকাল 8:20। যথারীতি একটি নৌকায় করে 8:30 রওনা দিলাম। পদ্মা নদী পার হয়ে আমরা পৌঁছায় যাব হাতিঘাটা নামক চরে। চরে যাওয়ার আগে পদ্মার এই সৌন্দর্য উপভোগ না করলেই নয়। সময়টা এখন শরৎকাল, এই সময় পদ্মা বেশ উত্তাল দেখাচ্ছে। আমাদের নৌকাটি হঠাৎ করে মাছ নদী বরাবর বন্ধ হয়ে গেল। তখন মাঝি বলল নৌকার প্রপেলারে ময়লা আটকে গেছে, তাই তিনি সেটা পরিষ্কার করার জন্য চেষ্টা করতেছে। ঠিক এই সময় আমরা নদীর সৌন্দর্য উপভোগ করতেছি। বন্ধুরা, আপনারাও দেখুন নদীর বিশালতা কত সুন্দর দেখাচ্ছে। বাংলার বুক চিরে বয়ে চলা এক বিশাল জলধারা, নাম তার পদ্মা। এটি শুধু একটি নদী নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি আর মানুষের বেঁচে থাকার গল্প। পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায়, এটি অনেকের মনে প্রশ্ন জাগে। আজ সেটি নিয়ে আলোচনা করব। পদ্মা নদী মূলত ভারতের দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নদীর উৎপত্তি হয়। যেমন ভারতের উত্তরাখণ্ডে গঙ্গোত্রী হিমবাহে ভাগীরথী নদীর উৎপত্তি হয় এবং হিমাচল প্রদেশে অলকানন্দা নদীর উৎপত্তি হয়। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেবপ্রয়াগ শহরে ভাগীরথী ও অলকানন্দা নদী একত্রিত হয়ে গঙ্গা নদী নাম ধারণ করে। গঙ্গা নদী পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদ জেলার গিদ্দেরহাট নামক স্থানে এটি দুটি শাখায় বিভক্ত হয়ে যায়, যার একটি শাখা ভারতের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে হুগলি নদী নাম ধারণ করে এবং বঙ্গোপসাগরে পতিত হয়। অন্য শাখাটি বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার পরেই পদ্মা নদীর নাম ধারণ করে। তো বন্ধুরা, এই ছিল পদ্মা নদীর উৎপত্তি। এই নদীটির মোট দৈর্ঘ্য হচ্ছে 2700 কিলোমিটার, যার মধ্যে বাংলাদেশ অংশে রয়েছে 120 কিলোমিটার। নদীটি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে শুরু হয়ে দক্ষিণ পূর্ব দিয়ে প্রবাহিত হয়ে কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, মাদারীপুর ও মুন্সিগঞ্জ হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়। কখনো প্রশস্ত, কখনো সরু, আবার কখনো ভাঙ্গন আর চর সৃষ্টি, এই হলো পদ্মার স্বভাব। এই নদী শুধু সৌন্দর্যেরই নয়, জীবিকারও উৎস। পদ্মার ইলিশ বাংলাদেশের জাতীয় গর্ব। প্রতিদিন হাজারো জেলে নামেন জালে মাছ ধরতে। বিশেষ করে
আগস্ট ও সেপ্টেম্বর মাসে ইলিশের প্রাচুর্য সবচেয়ে বেশি থাকে। দর্শক, এখন যে চরটি দেখা যাচ্ছে এটি হলো হাতিঘাটা চর। আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে চরটি কিভাবে ভাঙতেছে। অবিরাম এই ভাঙ্গার কারণে চরটিতে যে গ্রামটি রয়েছে তা প্রায় শেষ, শুধু কিনারে আটকে আছে কয়েকটি ঘরবাড়ি। কত মানুষের স্বপ্ন ও আশা এবং স্মৃতি বিলীন হয়ে যাচ্ছে পদ্মা নদীতে। এটা অত্যন্ত কষ্টকর দৃশ্য। দীর্ঘক্ষণ পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের নৌকাটি চরে এসে ভিড়ল। সময় লাগলো 45 মিনিট। আমরা এখন নৌকা থেকে নামবো, তারপর চরটি ভালো করে দেখব। হাতিঘাটা এই গ্রামটা ওই মেলা দূর পর্যন্ত ছিল। তারপরে মনে করেন এর পাশে ও যে বসন্তপুর, এই আদিনরিনী মানিকগঞ্জ জেলা, তারপরে ফরিদপুর জেলা আছে ওই ফাঁকে, একটু ফাঁকে। এই গ্রামের পাশে কোন গ্রাম? সালেপুর গ্রাম, ওই তো ফরিদপুর ইউনিয়নে। আর আশেপাশে কোনো গ্রাম নাই? আশেপাশে মানে বসন্তপুর, আদিনরিনী মানিকগঞ্জ জেলার লোক। ও, তাহলে হাতিঘাটা এবং বসন্তপুর এই দুইটা হচ্ছে মানিকগঞ্জ জেলার ভিতরে, আর সালেপুরটা পড়ছে ফরিদপুরে। আচ্ছা, এখানে আগে ঠিক কতগুলো মানুষের বসবাস ছিল? বহু লোক ছিল। ঘর কতগুলো ছিল? মোটামুটি 2-3,000 ঘর ছিল। ও, তাহলে এটা মোটামুটি বড় গ্রামই ছিল। বড় গ্রাম ছিল না। এখন ভাঙতে ভাঙতে যে অবস্থা দেখা যাচ্ছে, এখানে এখন নাই কিছু, মানে হয়তো 100-200 ঘর আছে বর্তমানে এই এলাকার মধ্যে, হাতিঘাটার মধ্যে 100 ঘর আছে, আর সবই নদীতে। আমি আজকে আসছি হাতিঘাটা গ্রামে। এই গ্রামটির অবস্থান হচ্ছে পদ্মা নদীর একদম কিনারে। এই গ্রামটি আগে অনেক বড় ছিল। গ্রামটি পদ্মা নদীর কবলে পড়ে ভেঙে ভেঙে এখন 1 থেকে 200 ঘর এখানে অবশিষ্ট আছে। এই দেখুন এই গ্রামটির। আর পাশেই একটা বিল আছে পদ্মা নদীর ঠিক পাশেই, এটাও এই বিলটা। আর এই বিলটার পানি পদ্মা নদী থেকেই আসে। এই বিলের মধ্যে দেখতে পাচ্ছেন নৌকাগুলো, এই নৌকাগুলো দিয়ে মাছ এখানে শিকার করে। আর এই গ্রামে আরেকটা সৌন্দর্য আছে যে এই গ্রামে অনেক ঘোড়া থাকে, তার মধ্যে এখানে একটা ঘোড়া দেখতে পাচ্ছেন, আরও অসংখ্য ঘোড়া আছে, সেটাও আপনাদের দেখাবো। আর এই গ্রামটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলুন গ্রামটা ঘুরে দেখাই। হাতিঘাটা চরটি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্যে অবস্থিত। প্রায় 5 বর্গ কিলোমিটার আয়তনের ছোট এই গ্রামটির পাশে আছে বসন্তপুর, সালেপুর ও আরও কয়েকটি গ্রাম। এই গ্রামটি আগে আয়তন ছিল অনেক বড়। তখন এই গ্রামে একটি 4তলা স্কুল ও স্বাস্থ্য কমপ্লেক্স ছিল, তবে পদ্মার ভাঙনে তা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন আগামী বছর তা নাও থাকতে পারে। এভাবে এখানকার মানুষ অনেকটা যাযাবরের মতো বসবাস করে। অর্থনৈতিক দিক দিয়ে এই গ্রামটি বেশ সমৃদ্ধ। এখানে প্রায় প্রতিটি বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করা হয়, আবার কয়েকজন ঘোড়াও পালন করে। এখানে সম্পূর্ণ চরটিতে শুষ্ক মৌসুমে ভুট্টার চাষাবাদ করা হয়। কিছু কিছু এলাকায় অন্যান্য চাষাবাদও করা হয়। এখানে একটি বড় আম বাগান দেখতে পাওয়া যায়, যা প্রায় কয়েক হেক্টর জুড়ে। এ চরটির শেষ প্রান্তে একটি নদীও বয়ে গেছে। তো এই ছিল এই চরের সংক্ষিপ্ত বিবরণ। গ্রামটি আজকে ঘুরবো এবং দেখাবো এই গ্রামের
অর্থনীতি কিসের উপর নির্ভর। যেমন এই যে সামনে একটা বাজার আছে, আমি এখন এই বাজারের দিকে যাব। আর পিছনে দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলো, এই ঘরগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গা এইখানে আনা, যেহেতু গ্রামটা প্রতিনিয়তই ভাঙে। আর আমি কিছুক্ষণ আগেও দেখছি যে নদীর কিনারটা বা পাড়টা ভাঙতেছে। আবার দেখবেন যে কিছুদিন পরে এই ঘরগুলো থাকবে না, আবার সামনের দিকে যাবে। এটাই হচ্ছে নদীর অঞ্চলে মানুষজনের জীবন। এরা তেমন একটা সুখে থাকে না। সামনে বাজার যাব এখন। এগুলো সব নতুন বাড়ি। এখানে মোটামুটি আবাদ বাড়ি নাকি হয়। এখানে সবচেয়ে বেশি আবাদ হয় যেটা হচ্ছে ভুট্টা। ভুট্টার আবাদটাই এখানে সবচেয়ে বেশি হয়। আর সঙ্গে তো মাছ আছেই, যেহেতু পদ্মা নদী। এটা সম্পূর্ণটা বাজারেই। এখন দোকানপাট প্রায় বন্ধ। এই হলো বাজারের অবস্থান। চরের মধ্যে সচরাচর দেখতে পাওয়া যায় না যে বিদ্যুৎ থাকে, কিন্তু এই চরে বিদ্যুৎ বর্তমান আছে। এই হলো বাজার। বাজারটি সকালে এবং বিকেল বেলা খুলে, আর এই সময়টাতে বন্ধই থাকে। এই যে বাজারটা দেখতে পাচ্ছেন, বাজারটার পরেই আপনার বড় একটা খেলার মাঠ দেখা যাচ্ছে। এই খেলার মাঠে প্রতিনিয়ত খেলাধুলা হতো আগে। এখন তো লোক সংখ্যা কমে যাওয়ার কারণে এগুলো সব এখন পড়ে রয়েছে। এই গ্রামের মানুষজনের একমাত্র সম্বল এই বাড়িগুলো। এই বাড়িগুলোর অবস্থা দেখেন, একেবারেই করুণ অবস্থা। তারপরও মানুষ বেঁচে থাকে। এই বাড়িগুলো এখানে নতুন করে তৈরি করা, কারণ নদী যখন তাদের পুরন যে বাড়িগুলো থাকে সেই বাড়িগুলো যখন ভেঙে যায়, তখন এখানে তারা নতুন করে আবার আবাস তৈরি করে। এই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই হাঁস মুরগি পালনের একটা চল আছে, যা তাদের দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর পর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। দর্শক, আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পদ্মা নদী। এবং এই নদীর যে ভাঙন একদম হাতিকাটা গ্রামের খুব কাছাকাছি। এই গ্রামটা আর 3 ভাগের 2 ভাগেই কিন্তু এই নদীর গর্ভে চলে গেছে। এখন বাকি যে একটা অংশ আছে, সেই অংশটাও কিন্তু ভাঙতেছে। দেখেন আপনার এই যে পাড়টা ভাঙতেছে, এই যে নদীর পাড়টা ভেঙে যাচ্ছে। আর এই গ্রামটার অবশিষ্ট অংশটা এই যে এখানে কাছেই, মানে এটাও সম্ভবত 2-1 বছর পর থাকবে না আর। সেটা দেখতে পাচ্ছেন এই আশেপাশে কিন্তু এই যে ভিটে ছিল, দেখেন এই মাটিগুলো, এগুলো কিন্তু ভিটে ছিল আগের। এখন কিন্তু এখানে একটা ঘরও নেই, সব ঘর সামনে নিয়ে গেছে। অথবা 2-1 বছর পর এই ঘরগুলো এখানে থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নদী। আর ওই যে দূরে যে চরটা দেখা যাচ্ছে, ওই চর থেকে এই পর্যন্ত নাকি এটা সম্পূর্ণ এই গ্রাম ছিল। এখন এই গ্রামটা
যে অবশিষ্ট অংশটা আপনারা দেখতেছেন সেটাই আছে, ওইটা হয়তো বা আর থাকবে না বেশি দিন। তো এই গ্রামের বাকি অংশটুকু এবার দেখব। এই গ্রামের যে অবশিষ্ট অংশ, অর্থাৎ এই যে গাছপালার যেগুলো আছে, এখন এগুলাকে হয় সরাই নিবে, নতুবা এগুলাকে কেটে নিয়ে চলে যাবে। কারণ ভাঙ্গন যেভাবে এগিয়ে আসছে নদী মানে কিনারে, তো সেখানে এগুলো রেখে তো লাভ নাই। অর্থাৎ এই গাছগুলো কেটে রাখলেও তাদের ক্ষতি হবে কিংবা অনেক দরকারি কোনো কাজে লাগবে, এই জন্য ভাইরা এখানে এই গাছগুলো কাটতেছে। তো এই হচ্ছে চর অঞ্চলের মানুষের জীবন, আজকে এখানে তো কালকে ওখানে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন, এখানেও একটা সুন্দর লোকালয় ছিল, এখন এখানে কেউ নাই। চলুন এবার লোকালয়টা দেখি, যেহেতু মানুষজন নাই, তারা কীভাবে ছিল সেই জীবনযাপনটা এখানে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অঞ্চলে বা এই জায়গাটাতে অনেক মানুষের বসবাস ছিল। এই যে একটা তাল গাছ দেখা পাচ্ছেন, তারপরে সামনে নারিকেল গাছ, আর একটা বড় তাল গাছ, এখানে একটা আম গাছ, পিছনে আরো অসংখ্য গাছপালা। আর এই যে বাড়ি ভিটাটা দেখতে পাচ্ছেন, এটা এরা এখান থেকে সবাই চলে গেছে অন্যত্র। কি সুন্দর একটা বসবাসের জায়গা করেছিল তারা, কিন্তু তারা এখানে থাকতে পারলো না। আর পাশে তো দেখতে পাচ্ছেন নদী একদম কিনারে চেপে গেছে এই ভিটাটার, এজন্যই তারা এখান থেকে চলে গেছে অন্যত্র। বেরোতে বেরোতে সুন্দর একটা বড়ই গাছের ছায়ায় আমি অবস্থান নিচ্ছি এখন, একটু বিশ্রাম নেওয়ার জন্য। দেখুন বড়ই গাছটা কত সুন্দর, আর এখানে প্রচুর ছায়া, তাই এখানে একটু বিশ্রাম নিচ্ছি, পাশেই নদী। দর্শক, এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু শেষ সীমানা হাতিকাটা গ্রামের। এর পিছনে আর কোনো বাড়িঘর নাই, এটা হচ্ছে আপনার পূর্ব প্রান্ত। এবার আমি আপনাদের নিয়ে যাব পশ্চিম প্রান্তে। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। নদী ভাঙ্গার কারণে কিছু গাছ নদীতে পড়ে গেছে এবং এখানে যে বসত ভিটাটা সেটা অন্যত্র নিয়ে গেছে। সেই সঙ্গে যে গাছগুলো এখন অবশিষ্ট রয়েছে, যেমন এখানে একটা তাল গাছ ছিল, এটা কেটে আপনার এখানে ফেলায় রাখছে, অর্থাৎ চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই ভিটাটার যে মানুষজন তারা এখন অন্যত্র চলে যাবে, এই হচ্ছে তাদের প্রস্তুতি। গাছের ছায়ায় বসে আপন মনে একটা কিশোরী মেয়ে খেলতেছে। এই রকম খেলা শুধু গ্রামেই শোভা পায়। যান্ত্রিক শহরগুলোতে বাচ্চারা মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। এই গ্রামে অনেকগুলো ঘোড়ার দেখা পাওয়া যায়। ঘোড়াগুলো আকারে বেশ বড়। এই ঘোড়াগুলো দিয়ে শস্য আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয়। প্রতিটি ঘোড়ার দাম পড়ে 70 থেকে 80,000 টাকা। তাই অর্থনৈতিক দিক থেকে এই ঘোড়াগুলোর গুরুত্ব অনেক বেশি। একটা ঘর ভাঙতেছে, এবার এখান থেকে চলে যাবে নতুন কোনো এক ঠিকানায়, সেটা এখন দেখতে পাচ্ছেন। ঘর ভাঙা প্রায় শেষের দিকে। একজন কাকি আমাকে জিজ্ঞাসা করতেছে আমার গ্রাম কই। তো কাকিরে বললাম আপনার গ্রাম, আপনার দেশ, আমার দেশ বাংলাদেশ। তো কাকি খুশি হয়ে গেল। তো কাকি আমার সঙ্গে কথা বলার জন্য আমাকে ডাকলো, আসলাম। কি জিজ্ঞাসা করবেন আর বলেন? আপনাদেরকে দেখার জন্যই এই চরে আসা, এই আপনাদের সঙ্গে কথা বলবো আজকে সারাদিন, এই গ্রামটা ঘুরবো, এর জন্য এখানে আসা।
তো খাওয়া দাওয়া করে আমার বাড়ি। আর খাওয়া দাওয়া হচ্ছে আপনার রিজিক হচ্ছে আল্লাহ তাআলার হাতে, যদি সুযোগ হয় খাবো, না যেখানে রিজিক পড়বে সেখানেই খাবো। তো ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গুচ্ছ আকারে গ্রামের মা বোনেরা গরমের সময় নদীর কিনারে গাছের ছায়ায় বসে গল্প গুজব করে, যেটা শহরে অতটা এখন দেখা যায় না। ছাগলগুলো রৌদ্রের উত্তাপ সহ্য করতে না পেরে ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছে। এখানে আরেকটা জিনিস দেখা যায় যে গ্রামে এই যে ভেড়ার পাল, আমি অনেকগুলো দেখলাম এই জায়গায়। এই যে আপনারা আমার পিছনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এখন এই গ্রামে আমি যাব, এই জন্য আমাকে রাস্তা দিয়ে যাইতে হচ্ছে। আর রাস্তার পাশে দেখেন বড় একটা মাঠ, আর এই নিচেই একটু খাল। চলুন যাওয়া যাক। আচ্ছা, প্রথমে আমি আমার ভুল সংশোধন করি, সেটা হচ্ছে এই গ্রামটার নাম প্রথমে বলছিলাম হাতিকাটা, আসলে হাতিকাটা না, হাতিঘাটা। এই গ্রামটার নাম হচ্ছে হাতিঘাটা। এখানে নাকি সর্বপ্রথম একটা এই হাতি আসছিল নাকি এই জায়গায়, হাতির পাল আসছিল, সেখান থেকে নাকি এই গ্রামটার নাম হয়েছিল হাতিঘাটা। আর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আরেকটা বড় মাঠ এখন পানিতে ভরে গেছে। এই মাঠে আমি দেখাবো আপনাকে আবারও। আর এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এখানে কিছু কয়েক ঘর আছে। আমি এখন এইখানে যাব, দেখাই এখানকার মানুষের জীবনযাপন সম্পর্কে। তো ঠিক আছে, চলুন। এই যে বিশাল মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠেই কিন্তু গরু, ছাগল, ভেড়া, ঘোড়া সবই এই মাঠের ঘাসের উপর নির্ভরশীল। হাতিঘাটা গ্রাম থেকে আপনি আরও কয়েকটা গ্রামে যেতে পারবেন। যেমন এই যে নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকাতে করে এই যে দূরে বসনপুর আছে, ওখানে যাওয়া যাবে। সময় লাগবে আপনার আধা ঘন্টা, তাহলে ওই গ্রামটা এখান থেকে দেখা যাবে। আর সামনেই রয়েছে শালেপুর চর, সেটা আরও অনেক দূর। আর পাশেই কিন্তু আরেকটা গ্রাম আছে, এটাও হাতিঘাটার মধ্যেই পড়ছে। তো এখানে এই গ্রামটা দেখার জন্য এখন আমি যাব। তো চলুন। দূরের ওই গ্রামটি যাওয়ার জন্য মাঝের এই রাস্তাটি যে দেখতে পাচ্ছেন, খুব বড় একটা রাস্তা। আর পাশেই এইটা হচ্ছে একটা বিল, পাশেই একটা বড় বিল, সঙ্গে এই পাশেও একটা বিল। রাস্তার পাশেই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর নাম কি এটা আমি বলতে পারতেছি না, তবে এই গাছগুলো কি কারণে দেওয়া হয় সেটা হচ্ছে রাস্তাটা যেন না ভাঙে, এজন্য এই গাছগুলো লাগানো হয়। রাস্তায় এরকম বড় বড় গাছ থাকলে পথিকের জন্য যে কতটা উপকার হয় সেটা বলে প্রকাশ করা যাবে না। এই গাছের ছায়ায় বেশ সুন্দর বাতাস এবং গরম না লাগার কারণে অনেক বেশি প্রশান্তি পাওয়া যায়। পথের মাঝে এরকম একটা দোকান থাকাটা আসলেই প্রশান্তির মতোই। যেমন এখানে কিছুটা নাস্তা করা যাবে, পানি খাওয়া যাবে, বিশ্রামও নেওয়া যাবে। তাই এখানে কিছুক্ষণ বসলাম এই ভাইয়ের দোকানে। আর নাবিস্কো বিস্কিট পাইলাম অনেক দিন পর, এটা ছোটোকালে বেশ ভালোই খাইতাম, তারপর তার পাওয়া যায় না সব জায়গায়। সঙ্গে কোলা থাকলো। তো এখানে নাস্তাটা সেরে সামনে যাব। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে 60টি পরিবারকে পুনর্বাসন করছে, আর এটার অর্থায়ন করছে ডেপনেয়ার গ্রুপ।
এলাকার নাম হচ্ছে নসরতপুর। এটা হচ্ছে নসরতপুর গ্রাম। এখানে 60টি পরিবার আছে। চলুন এবার এই গ্রামটাতে দেখি 60টি পরিবার। এখানে কতগুলো ঘর আছে? 60টা ঘর আছে। 60 ঘর। 60 ঘর। এখানে জমি কি রকম দাম বিঘা প্রতি? বিঘা 50,000। আর আবাদ বাড়ি কি হয় এখানে? আবাদ হয় ভুট্টা। ভুট্টা এক ভুট্টা করে, তাছাড়া কিছু না তো। এক ভুট্টা করে খালি। আর 60 ঘরের যে মানুষগুলো, আপনারা কি কি করেন এখানে? কৃষি কাজ করে, কেউ সোয়া কাম করে, কেউ কামলা দেয়, এই করে। দর্শক, এই যে নসরতপুর গ্রামটাতে পিছনেই যে বিস্তর এলাকাটা দেখতে পাচ্ছেন পানিতে ডুবা। এটা শীত মৌসুমে কিন্তু পানি থাকবে না, এবং এই জায়গাটাতেই বিস্তর এলাকা জুড়ে ভুট্টার আবাদ হবে। আর গ্রামটা, এই যে ঘরগুলো হচ্ছে এরকম টিনের ঘর, এখানে পুনর্বাসন করা হয়েছে। এগুলো এই ঘর বাড়ি। এই যে ঘর বাড়িগুলো হচ্ছে এরকমের। দর্শক, এই আকবর আলী মোড়ের কাছাকাছি এলাকা এটা। তো এখানেও একটা ঘোড়ার গাড়ি, ঘোড়া, তারপরে এখানে একটা ঘোড়া, মানে এখানে অসংখ্য ঘোড়া আপনি দেখতে পাবেন, যেটা অন্য কোনো জায়গায় সচরাচর দেখা যায় না। আর এটা হচ্ছে একটা মাদ্রাসা। এটা নতুন একটা মাদ্রাসা তৈরি করা হচ্ছে। এই যে বিশাল এই ফসলি জমিটা দেখতে পাচ্ছেন, এখানেই ভুট্টার চাষ হয়। আর এটা নসরতপুর গ্রাম বলে। এই গ্রামে এই একটি মাত্র মসজিদ দেখতে পেলাম। দিনটি শুক্রবার ছিল। আমি এই এলাকার মানুষজনের সাথে মিলিত হয়ে জুম্মার নামাজ আদায় করলাম। এখন যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি মহিষের খামার। ভাবুন তো কতগুলো মহিষ এখানে পালন করে। দর্শক, দূরে থেকে অনেক কিছুই ভাবা যায়, কিন্তু বাস্তবে সেটা হয় না। যেমন আমি প্রথমে ভাবছিলাম যে এখানে বুঝি পানি আর পানি থাকবে, কিন্তু তা তো না। এখানে যা দেখলাম আমি, যে এই চরের চতুর্দিকে হচ্ছে পদ্মা নদী, মাঝখানে হচ্ছে আপনার এই চর। আর এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এত বড় গ্রাম আর এত সুন্দর, মনেই হয় না যে এটা চতুর্দিকে আপনার পদ্মা নদী। এই গ্রামের একটি প্রধান আকর্ষণ হচ্ছে এই আমবাগানটি। প্রায় কয়েক হেক্টর জুড়ে এর অবস্থান। পিছনে আছে এঁকে বেঁকে চলা একটি নদী। দর্শক, এখন আমি হাতিঘাটা গ্রামের শেষ প্রান্তে আসছি। তো শেষ প্রান্তে এই জন্য আসছি যে দেখি এর শেষ প্রান্তে কি আছে। তো এসে যেটা দেখলাম, এর শেষ প্রান্তটা আছে একটা নদী। তো চলুন নদীটা দেখে আসি। পদ্মার নদী চতুর্দিকে এই গ্রামটির, তার মধ্যে পদ্মার পানি এই নদীটা দিয়ে বের হয়ে আবার সেই পদ্মা নদীতে মিলিত হয়েছে।
সেটা এখন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে হাতিঘাটা গ্রামের শেষ প্রান্ত। মানুষ যেমন বৈচিত্র্যময়, তেমনি তার পেশাও বৈচিত্র্যময়। যেমন এই গ্রামে একজন মানুষের দেখা মিলল, তার পেশা হচ্ছে সাপ ধরা। এই গ্রামে নাকি আগে অনেক বিষধর সাপের অভয়ারণ্য ছিল। তার ঐকান্তিক প্রচেষ্টায় এই গ্রাম প্রায় সাপমুক্ত হয়েছে। আজকেও তিনি একটি সাপ ধরেছেন। আমার অনুরোধে তিনি সাপটি বের করে দেখাচ্ছেন। এটা গুপ্পু সাপ। এটা ধরা হয়েছে হাতিঘাটা আলী আকবর চেয়ারম্যানের বাউরের পশ্চিম পাশের থেকে। এটা কেউ বলে গুমা, কেউ বলে কুবরা, কেউ বলে গুপ্পুর। তাও তো আজ 21 বছর আমার শিক্ষা। এটা ধরা হয়েছে ঘন্টা খানিক আগে। সাপ ধরলে পরে কিছুই খায় না তো। এই সাপ বাঁচবো কিভাবে? এইভাবেই 6 মাস বাঁচবে, খাওয়া লাগবো না। আর যাও বা যদি আমরা বাঁচা রাখতে চাই তাহলে আমরা কি করি? খেলাধুলা যদি আমরা করি তাহলে এর কি করতে হবো? দেখা গেল যে একখানে থেকে কয়টা টাকি মাছ কিনলাম, আর নতুবা ঝোর যাতায়াতে 2টা ব্যাং ধরুম, দুধ কলাও কিচ্ছু খাবো না। এটা হলো ভুল ধারণা। আপনাদের কাছে আমি যাই বলি, যদি আমি কই যে এই সাপের জন্য আপনাদের কাছ থেকে 5টা করে টাকা নুম, আমার সাপের দুধ কলা খাওয়াবো, সাপ কোনোদিনও খাইবো না দুধ কলা। আমি কি করব? নয় 2টা টাকি মাছ কিনুম, আর নয়তো আমার ওই সাপগুলো খাইব। হ্যাঁ, এরা কেউ খাইবো না। এর খাওয়াইতে লাগলে পরে এর খাওয়ানোর এখন আবার একটা পদ্ধতি আছে। এখন পদ্ধতি হলো ওর কাছে যদি খাবার যদি গাড়ি ভরিয়ে দিয়ে দেওয়া যায় তাও খাইবো না। ওরে খাওয়াইতে লাগলে পরে ওরে এইভাবে দৌড়ে এইভাবে মাটিতে ফেলাইতে হবো, এইভাবে মাথাটা ধরতে হবো, এইভাবে মাথাটা ধরতে হবো। ধরে সারিয়ে ওরে যদি যাই দেন, ওরে টাকি মাছ খাওয়াই আর ব্যাং খাওয়াই, তাহলে কি করতে হবো? এদের এরকম একটা লাঠি নিতে হবো। লাঠি নিয়ে ওর গালের ভিতরে এরকম ঢোকা দিয়ে এরকম ঠেলে ঠেলে ঢুকাইতে হবো। ঢুকায় এখানে বাঁধতে থাকা লাগবো। তারপরে ওর 2-3 দিন পর ওর পেটের ভিতরে হজম হয়ে যাবো, আবার ওরে নিয়ে খেলাধুলা করা যাবে। তাও আজ 21 বছর। আমার জন্মস্থান বাড়ি হলো কুষ্টিয়া। জি, আমি এই জায়গায় থাকতাম। আজ 13 বছর আমি থাকি গেছি হাতিঘাটা। আমার নাম মিরাজ সাপুরি। জি, এই হাতিঘাটা না, আপনি শালিপুর 7 নম্বর থেকে, শালিপুর 7 নম্বর থেকে আপনি একেবারে সোলমপুরের শেষ মাথা পর্যন্ত এই যত বড়টা চর আছে, এই পুরা চরের ভিতরে আমার এক নামেই চিনি যে মিরাজ সাপুরি। আমাদের এখানে বস্তা ভরে সাপ ধরে। দর্শক, আজকের এই দিনটি আমার কাছে এক অন্যতম, কারণ আমি এখানে যে চরে আসছি এটা হচ্ছে হাতিঘাটা চর। এই চরের ভিতরে আমি অনেক কিছুই আপনাদের দেখাইতে পেরেছি, এই জন্যই আমার আজকে বেশ ভালো আনন্দ লাগতেছে। যেমন এই চরে কয়েকটা জিনিস আমার খুব ভালো লাগছে। এখানে প্রতিটা ঘরেই আপনার গরু কিংবা ছাগল, ভেড়া কিংবা ঘোড়া সবাই দেখলাম এই জায়গাতে। আর আরেকটা বিষয়, আমি তো প্রথমে মনে করেছিলাম এই চরটা হয়তো বা পানিতে ডুবা, কিন্তু বিষয়টা এরকম না। চরটা আসলে প্রচুর আবাদ বাড়ি হয় এখানে। আর এখানকার প্রধান যে শস্য সেটা হচ্ছে ভুট্টা। আর সেই সঙ্গে এখানে রাস্তাঘাটও বেশ ভালো। আর একটা রোমাঞ্চকর, আমার ভিডিও করার শেষের দিকে আমি যখন চায়ের হোটেলে বসে আছি তখন একজন সাপুরি আসলো। ওনার সাপ ধরাই হচ্ছে পেশা, সেটা তো আপনার ভিডিওতে এতক্ষণ দেখলেন। তো সর্বোপরি আমার এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সঙ্গে লাইক শেয়ার তো অবশ্যই করবেন। আর আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী আরও কোনো ভালো ভিডিও নিয়ে আমি হাজির হব, এবং সেই সঙ্গে আপনারাও সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।